ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের ক্লাস 11-এ যেটা সেকেন্ড চ্যাপ্টার চলছিল, অর্থাৎ পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম, তার মধ্যে আজকে আমরা কয়েকটা ছোট ছোট টুকরো টুকরো জিনিস পাবো, যেগুলো আমাদেরকে একটু শিখে রাখতে হবে। এই টুকরো টুকরো জিনিসগুলো মাঝে মধ্যেই কোশ্চেনে দেই, দেখবে মানে এইচএসও দেই, কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ জয়েন্ট বা নিটের ক্ষেত্রেও দেই। তো যাই হোক, এই টুকরো টুকরো বিষয়গুলো আজকে আমাদেরকে একটু শিখে রাখতে হবে। এগুলো খুব সহজ জিনিস আছে, দেখো খুব সহজ লাগবে। তোমরা তো জানোই যে এখানে কেমিস্ট্রিটা খুব সহজ লাগে। তো টুকরো টুকরো বিষয়গুলো কি আগে সেটা বলে নিই তোমাদেরকে। প্রথমেই পাবে দেখবে তড়িৎচুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কয়েকটা রাশি, তারপরে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় বর্ণালী যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আচ্ছা হাইড্রোজেনের রেখা বর্ণালী তারপরে আসবে, এবং সবশেষে আমরা পাবো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, অর্থাৎ আগের দিন যে পরমাণু মডেলটা আমরা পেয়েছিলাম রাদারফোর্ডের, তার কয়েকটা ত্রুটি আমাদেরকে করে রাখতে হবে। এইচএসে এটা কিন্তু মাঝে মধ্যে আসে। চলো তাহলে প্রথমে শুরু করা যাক যে তড়িৎচুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কয়েকটা রাশি। তো তড়িৎচুম্বকীয় বিকিরণ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, সেই সংক্রান্ত কয়েকটা যে রাশি আছে, তাতে দেখবে বেশ কয়েকটা টার্ম পাবে। যেমন প্রথমেই পাবে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, যার চিহ্ন হচ্ছে ল্যামডা। তো এই তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টি কি, দেখো একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যে একটা তরঙ্গ, ধরো একটা তরঙ্গ এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তোমরা ফিজিক্সে এই জিনিসগুলো আশা করি আরও ডিটেলসে পড়েছো। যাই হোক, এটা একটা তরঙ্গ যাচ্ছে, তাহলে এইগুলোকে বলা হচ্ছে তরঙ্গের শীর্ষ। এই যে সবচেয়ে উঁচু যে জায়গাগুলো, এগুলোকে বলা হচ্ছে তরঙ্গের শীর্ষ। তো যাই হোক, দুটো পাশাপাশি যে তরঙ্গের শীর্ষ, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এইটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ব্যাপারটা বোঝা গেছে? পরপর অবস্থিত দুটো তরঙ্গের শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে একে কি একক দ্বারা প্রকাশ করা যেতে পারে? এটা তো একটা দৈর্ঘ্য, তার মানে নিশ্চয়ই দৈর্ঘ্যের একক দ্বারা প্রকাশ করা যাবে। এখন দেখো, তরঙ্গ খুব ক্ষুদ্রও হতে পারে, তরঙ্গ একটু বড়ও হতে পারে। তার জন্য এই যে ইউনিটগুলো থাকবে, এককগুলো, তো এটা হতে পারে অ্যাংস্ট্রম যদি খুব ক্ষুদ্র একক নেওয়া হয়, বা ন্যানোমিটার, এটা আরও ক্ষুদ্র একক। অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, এদের সাথে যে মিটারের সম্পর্কগুলো, সেগুলো আমি প্রথম ক্লাসেই দেখবে তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে ক্ষুদ্র একক। এরপর একটু বড় এককও থাকতে পারে, যেমন হচ্ছে সেন্টিমিটার, মিটার, এরকম এককও প্রকাশ করা যেতে পারে ওয়েভলেন্থটাকে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটাকে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। পরপর অবস্থিত দুটো তরঙ্গের যে শীর্ষ, তাদের মধ্যে দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমরা 2 নম্বরে দেখে নেব কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এগুলো সব দেখো তরঙ্গ সম্পর্কিত টার্ম। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, যার চিহ্নটাকে নিউ বলা হয়, এটা নিউ দ্বারা চিহ্নিত করা হয়। এটা দেখো একটা স্মল ভি এর মতো চিহ্ন, একটু প্র্যাকটিস করে রাখবে চিহ্নগুলো। তো যাই হোক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলবো না, এক সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে কোনো বিন্দুর মধ্য দিয়ে, একটা বিন্দুর মধ্য দিয়ে যতগুলো তরঙ্গ চলে যেতে পারে, যতগুলো তরঙ্গ ওকে পাস করে পেরিয়ে যেতে পারে এক সেকেন্ডে, তাকে বলা হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক। ব্যাপারটা আমি তোমাদেরকে একটু সহজ করার জন্য একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, সবগুলো আলাদা আলাদা তরঙ্গ, এটা একটা তরঙ্গ। তাহলে তিনটে তরঙ্গ ধরো এক সেকেন্ডের মধ্যে এই বিন্দুটার মধ্যে দিয়ে পেরিয়ে যাবে। অর্থাৎ তারা কোথায় যাবে? তারা এইরকম জায়গায় পৌঁছে যাবে, তিনটে তরঙ্গ। ব্যাপারটা বোঝা গেল? তার মানে যেটা লাস্ট তরঙ্গ ছিল, এখানে চলে গেছে এক সেকেন্ডের মধ্যে। এই এতটা দূরত্ব এরা কিন্তু কাভার করে দিয়েছে, মানে যেটা লাস্ট ছিল সে এখানে যেয়ে পৌঁছে গেছে, তাহলে যেটা ফার্স্টে ছিল সে এখানে চলে গেছে। তাহলে তিনটে তরঙ্গ আমাদের এক সেকেন্ডে একটা বিন্দুর মধ্য দিয়ে পেরিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তার কম্পাঙ্ক, এই তরঙ্গগুলোর কম্পাঙ্ক আমরা কি বলতে পারি? যে 3, অর্থাৎ নিউ এর মান আসবে 3। ব্যাপারটা বোঝা গেছে? আর এর একক যেটা দেওয়া হয় ইউনিট, ইউনিট হলো সাইকেল পার সেকেন্ড, সিপিএস, অথবা আরেকটা একক দেওয়া যেতে পারে হার্জ। তাই তো, এগুলো সম্পর্কে শুনেছো আশা করি। যাই হোক, এগুলো ছোটো ছোটো বিষয়, একটু জাস্ট আইডিয়াটা করে রাখবে। এটা খুব ডিটেলসে করতে হবে না, শুধু এইটুকু কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে যে এক সেকেন্ডে একটা বিন্দুর মধ্য দিয়ে যতগুলো তরঙ্গ অতিক্রম করে যাচ্ছে, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। নেক্সট আমরা 3 নম্বরে দেখে নেব তরঙ্গ বেগ, অর্থাৎ একটা তরঙ্গের বেগ বা ভ্যালোসিটি। এর চিহ্ন হচ্ছে সি। সি দ্বারা প্রকাশ করা হয় তরঙ্গের বেগটাকে। এক্ষেত্রে ভি চিহ্নটা দেওয়া হয় না, ভিটা নর্মালি যে কোনো বস্তুর বেগ বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু তরঙ্গের ক্ষেত্রে স্পেশালি এর চিহ্নটা সি দেওয়া হয়। তো যাই হোক, ভ্যালোসিটি আমরা কাকে বলবো এটা অলরেডি আমরা জানি। ভ্যালোসিটি যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা দিয়েই বলা যাবে। অর্থাৎ এক সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে, মানে একটা নির্দিষ্ট সময় যে দূরত্ব যায়, মানে সেটা সময় দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেটাই আমরা বলছি যে এক সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে তার তরঙ্গ বেগ। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এটাও একটু উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি।
ধরো এখানে আগের যেটা নিয়েছিলাম সেইটা দিয়েই যদি আমরা দেখি 1 2 3 তিনটে তরঙ্গ 1 সেকেন্ডে এখানে পেরিয়ে গেছে। তাহলে আমাদের যেটা লাস্টের যে তরঙ্গটা তার শেষ পয়েন্টটা ছিল এরকম জায়গায়, তাই তো? এখন সে গেছে কোথায়? এখানে বিন্দুটা পেরিয়ে গেছে 1 সেকেন্ডে। তার মানে এ কতটা দূরত্ব অতিক্রম করেছে? এতটা। দেখো লাস্টের যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা এটা গেছে কোথায়? এখানে চলে গেছে। তিনটে তরঙ্গই পেরিয়ে গেছে বিন্দুটা 1 সেকেন্ডের মধ্যে, ঠিক পেরিয়ে গেছে। তাহলে এর যদি আমি দেখি যে কতটা দূরত্ব গেছে, সেটা হচ্ছে এই পরিমাণ দূরত্ব গেছে। লাস্টের পয়েন্টটা এখানে ছিল, এখানে চলে গেছে 1 সেকেন্ডে। তাহলে এতটা দূরত্ব পার সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এটাই হবে ওর বেগ। বোঝা গেছে? এই ডিস্টেন্সটা পার সেকেন্ড। অর্থাৎ এর যদি আমরা ইউনিট দেখি, তরঙ্গের বেগের যে ইউনিট সেটা কি হতে পারে? সেন্টিমিটার পার সেকেন্ড বেগের যেমন ইউনিট হয়, অথবা মিটার পার সেকেন্ড, এই সমস্ত ইউনিটে প্রকাশ করা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা মজার জিনিস বলে রাখি, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কিন্তু সেম, যেটা হচ্ছে আলোর গতিবেগের সমান। আলোর গতিবেগ আশা করি সকলেরই জানা আছে। কি হবে? 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, বা মিটারে বললে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতিবেগ। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ এটাই, এটা দিয়েই প্রকাশ করা হয়। মানে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর মিটারে বললে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বিষয়টা বোঝা গেছে আশা করি। এখানে দেখো মজার একটা খুব সম্পর্ক আছে ভালো, যেটা একটু করে রাখবে। সেটা হচ্ছে এই যে 3 নম্বরে তরঙ্গ বেগ পেলাম, এর সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যেটা 1 নম্বরে পেয়েছিলাম, আর 2 নম্বরে হচ্ছে কম্পাঙ্ক, ওদের কি সম্পর্ক? মানে তরঙ্গের বেগের সাথে ল্যামডা আর নিউটার কি সম্পর্ক এই সি এর সাথে, সেটা আমাদেরকে একটু করে রাখতে হবে। আমি সম্পর্কটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। সি সমান হচ্ছে নিউ ল্যামডা হবে, নিউ ইন্টু ল্যামডা, এইটা হবে সম্পর্ক। অর্থাৎ তরঙ্গ বেগ সমান হবে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, বা কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, যা হোক বলতে পারো। সি সমান নিউ ল্যামডা, এটা বলতে পারো। এইটাই হচ্ছে আমাদের সম্পর্ক। তো যাই হোক, এটা কীভাবে আসছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকের কনফিউশন হতে পারে যে এরকম কেন হলো সম্পর্কটা। তো যাই হোক, আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক, এগুলো কি বটে আমরা জেনে গেছি। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে তরঙ্গের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ এখান থেকে এতটা, তাই তো? এই এতটা বলছি আমি, কিন্তু এইখান পর্যন্ত নয়। যদি এইখান থেকে ধরো, মানে শীর্ষ থেকে ধরো, তাহলে এর শীর্ষটা পর্যন্ত সে একই ব্যাপার আসবে। আর এখান থেকে ধরছি মানে এতটা পর্যন্ত যাবে, অর্থাৎ তরঙ্গটার দৈর্ঘ্যটা, অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা, এইটা হচ্ছে ল্যামডা। আচ্ছা, কম্পাঙ্ক বা নিউ আমরা কাকে বলবো? না, একটা বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ অতিক্রম করে গেছে, অর্থাৎ এর ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে নিউ এর মান হচ্ছে 3, তাই তো? 3টে তরঙ্গ আমাদের অতিক্রম করে গেছে। নিউটা স্মল ভি এর মতো লিখলেই হলো। আচ্ছা, তরঙ্গের বেগ কতটা? এই যে ডিস্টেন্সে গেছে পার সেকেন্ড, এতটা দূরত্ব পার সেকেন্ড, এটাই হচ্ছে বেগ। তাহলে এইটা হচ্ছে আমাদের সি। তাহলে দেখো এখানে যে সিটা ল্যামডাটার ঠিক 3 গুণ নয়। 3টে ল্যামডা যদি বুঝ করি দাও, তাইলে দেখো এই সিটা চলে আসবে। টোটাল যে 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করেছে, অর্থাৎ যেটা তরঙ্গ বেগ, সেটা চলে আসবে। দেখো সেই, তার মানে কি আমরা বলতে পারি সি সমান 3 × ল্যামডা, এটা বলা যেতে পারে তো। সি সমান 3 × ল্যামডা। সি, এই যে এই ডিস্টেন্সটা সমান ল্যামডার 3 গুণ হচ্ছে। আচ্ছা, এই 3টা কি বটে? 3টা হচ্ছে নিউ। তাহলে সি সমান নিউ ল্যামডা। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা হচ্ছে সে আর একবার ব্যাক করে যেয়ে ওইখানটা দেখে নেবে। তো যাই হোক, এইভাবে আমরা সম্পর্কটা পাচ্ছি, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। তোমাদের শুধু সম্পর্কটা জানলেই হবে। এতে ছোটো ছোটো অঙ্ক আসতে পারে। এইচএসে সাধারণত আসে না এখান থেকে অঙ্ক, তবে কম্পিটিটিভ এক্সামে আসতে পারে ছোটো ছোটো অঙ্ক। তো যাই হোক, এটা খুব সহজ একটা সমীকরণ, সেরকম কিছু নেই। নেক্সট আমরা 4 নম্বরে আসবো তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার, যেটা নিউ বার দ্বারা প্রকাশ করা হচ্ছে। নিউ বার, এই যে উপরে লাইনটা দেখতে পাচ্ছ, এটা নিউ বার বলা হচ্ছে, উপরে বার চিহ্ন দেওয়া আছে। যাই হোক, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার ব্যাপারটি কীরকম? না, একটা নির্দিষ্ট একক দূরত্ব, ধরো 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, যে কোনো হতে পারে, একক দূরত্ব। এটা একক দূরত্ব, মানে একক দূরত্ব বলতে কি, এটা 1 দিয়ে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে। যাই হোক, এর মধ্যে যতগুলো তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সেটাই, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। অর্থাৎ একক দৈর্ঘ্যের মধ্যে সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যা, তাকেই বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো যাই হোক, এটার একক তাহলে কি কি হতে পারে?
চিহ্ন তো নিউবার অলরেডি আমরা জেনে নিয়েছি। একক হতে পারে তাহলে সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ যতগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে পার সেন্টিমিটার, বা মিটার ইনভার্স, এইরকম একক হতে পারে নিউ বারের। তো যাই হোক, এটা তাহলে দেখো আমরা এরকমও বলতে পারি যে নিউ বার সমান হচ্ছে 1/λ, মানে 1 সেন্টিমিটারের মধ্যে, যদি সেন্টিমিটার ধরো আর কি, মিটার ধরলে মিটার, সেন্টিমিটার ধরলে সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। কিন্তু যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা ধরো আমাদের 1 সেন্টিমিটার ডিস্টেন্স ধরে নাও, এটা একটা এক্সাম্পল হিসাবে বলছি, তাহলে এটা টোটালটা হচ্ছে 1 সেন্টিমিটার, টোটালটা হলো 1 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটার মধ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ আছে না, তার জন্যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে এই ডিস্টেন্সটা দিয়ে যদি ভাগ করি তাহলে দেখবে এক্ষেত্রে 5টা আসবে, অর্থাৎ নিউ বার সমান 5 হবে। যাই হোক, তাহলে আমরা লিখতে পারি যে নিউ বার সমান হচ্ছে 1/λ, এটা বোঝা গেছে আশা করি। আচ্ছা, আরেকটা আমরা সম্পর্ক পেয়েছিলাম একটু আগে, সি সমান নিউ ল্যামডা, অলরেডি মনে আছে সকলেরই। যাই হোক, তাহলে ল্যামডার মানটা যদি এখানে বসিয়ে দিই, এধার থেকে বার করে নিয়ে এসে এখানে বসিয়ে দিই, ল্যামডা সমান কি বলতে পারি, c/নিউ। এটা বলা যায় ল্যামডা আর নিউ এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো, ব্যস্তানুপাতিক সম্পর্ক একই রকম, নিউ আর ল্যামডার মধ্যেও যদি নিউ দিয়ে ইকুয়েশনটা বের করো, নিউ সমান হবে c/λ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ সিটা কি, সিটা প্রায় ফিক্সড আমরা বলতে পারি যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে সি এর মান হবে নির্দিষ্ট 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা আর নিউ পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, এটাও আমরা বলতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম আমরা, যে ল্যামডার মানটা এখান থেকে বের করে নিয়ে এসে যদি এখানে বসিয়ে দাও তাহলে কি আসবে, নিউ বার সমান হচ্ছে 1/λ, তাহলে ল্যামডা হচ্ছে c/নিউ, তাহলে নিচে সি উপরে নিউ, তাই তো, এটা হয়ে যাচ্ছে। তার মানে নিউ/সি, নিউ বার সমান আমরা বলতে পারি নিউ/সি, এটা আরেকটা সমীকরণ চলে এলো। যাই হোক, তাহলে এগুলো সব সম্পর্ক, তো তোমাদেরকে এত সব সম্পর্ক মনে রাখার দরকার নেই, শুধু এই দুটো মনে রাখবে তাহলে হবে। এই দুটো ইকুয়েশন শুধুমাত্র মনে রাখবে। দুটো কি কি দাঁড়ালো তাহলে, সি সমান নিউ ল্যামডা, এটা একটু করে রাখবে, আর নিউ বার সমান হচ্ছে 1/λ, এটা তো আমরা একটু আগেই দেখলাম, নিউ বার সমান 1/λ। তাহলে এই দুটো ইকুয়েশন শুধুমাত্র আমাদেরকে করে রাখতে হবে, তাহলে তার থেকে সব ইকুয়েশন চলে আসবে, মানে যে কোনো রকম তুমি পারমুটেশন কম্বিনেশন করতে পারো। তো যাই হোক, এই দুটো শুধুমাত্র করে রাখবে। এরপরে নেক্সট আমরা আসবো যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এই তত্ত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা একটু রিডিং পড়ে রাখবে, আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পয়েন্টগুলো আমি সব লিখে রেখেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে। প্রথমেই যে পয়েন্ট আছে সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। ব্যাপারটা কি না, কোনো বস্তু কর্তৃক ওই যে শক্তির শোষণ বা বিকিরণ, এগুলো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কোনো বস্তু কর্তৃক শক্তির শোষণ বা বিকিরণটা নিরবিচ্ছিন্নভাবে ঘটে, মানে কন্টিনিউয়াসভাবে ঘটে থাকে। অর্থাৎ কোনো বস্তু যদি ধরো শক্তি বিকিরণ করে তাহলে সে কন্টিনিউয়াসভাবে বিকিরণ করবে, যদি শক্তি শোষণ করে তাহলে কন্টিনিউয়াসভাবে শোষণ করে যাবে। নেক্সট 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তরঙ্গের আকারে এই শক্তির শোষণ বা বিকিরণটা হবে। কোনো বস্তু কর্তৃক শক্তি যদি শোষিত হয়, মানে বস্তুটা শক্তি যদি শোষণ করে তাহলে সেটা তরঙ্গের আকারে শোষিত হবে, মানে সেটা এইদিকে শোষিত হচ্ছে তরঙ্গের আকারে। আচ্ছা, যদি বস্তুটা শক্তিটা ছেড়ে দেয়, বিকিরণ করে, তাহলেও বলছে সেটা তরঙ্গের আকারে বিকিরণ করবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে প্রথমত আমরা পেলাম যে নিরবিচ্ছিন্নভাবে শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে শক্তির শোষণ বা বিকিরণটা তরঙ্গের আকারে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের যে ব্যাপারটা আছে, যে এই যে তরঙ্গের আকারে শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, এক্ষেত্রে এই তরঙ্গটা বলছে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দ্বারা এমনভাবে গঠিত হবে যে ওই দুই ক্ষেত্রটা পরস্পরের সাথে লম্বভাবে থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সেই আঙুল দিয়ে দেখাতে পারি ব্যাপারটা। তাহলে এটা ধরো তড়িৎ ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, তাহলে পরস্পরের সাথে 90 ডিগ্রি আছে। আবার তরঙ্গের যে বিস্তারটা, অর্থাৎ তরঙ্গ যেদিকে যাচ্ছে সেইটা ওদের সাথে আবার 90 ডিগ্রি করে থাকবে, মানে একটা আরেকটার সাথে 90 ডিগ্রি, তার সাথে আবার তরঙ্গের বিস্তারটা 90 ডিগ্রি। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দিয়ে এমনভাবে গঠিত হবে যে এই দুই ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা পরস্পরের সাথে লম্বভাবে থাকবে এবং তরঙ্গের বিস্তারটা আবার ওদের সাথেও লম্বভাবে থাকবে। তো যাই হোক, 4 নম্বর পয়েন্ট হচ্ছে তরঙ্গের বিস্তারের জন্য কোনো আমাদের জড় মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না, যে কারণে সূর্য থেকে আলোক রশ্মি দেখবে সরাসরি পৃথিবীতে পৌঁছে যাচ্ছে, কোনো সেরকম জড় মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। নেক্সট পয়েন্ট আছে বিকিরণের বর্ণ
তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ এটা ডিপেন্ড করবে কার উপর, ল্যামডার উপর। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা যেমন হবে সেই ধরনের বর্ণ আসবে। এটা তো অলরেডি আমরা জানি, যেটা হচ্ছে বেনিয়া সহকলা পেয়েছিলাম বা ভিপজিওর, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু পরেই আবার দেখাচ্ছি দেখো। তো যাই হোক, এই 5টা হচ্ছে আমাদের পয়েন্ট ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এগুলো জাস্ট একটু রিডিং পড়ে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। নেক্সট আমরা একটা খুব মজার জিনিসে আসবো, যেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ব্যাপারটা কি, যতগুলো তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবগুলোকে দেখো আমরা লিখে নিয়েছি। কসমিক রে অর্থাৎ কসমিক রশ্মি, গামা রে, এক্স রে অর্থাৎ এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি, ইউভি বলতে আল্ট্রাভায়োলেট, ভিজিবল মানে দৃশ্যমান, যে অঞ্চলটা দৃশ্যমান রশ্মিটা, যেটা আলোক রশ্মি নর্মাল আমরা যেটা চোখে দেখতে পাই। আচ্ছা, আইআর মানে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। আইআর যেটা হচ্ছে ইনফ্রারেড, যার বাংলা করলে দাঁড়াচ্ছে অবলোহিত, যাই হোক এটা ইনফ্রারেড বললেই ঠিক আছে। আচ্ছা, মাইক্রোওয়েভ মানে ক্ষুদ্র তরঙ্গ, আর রেডিও ওয়েভ মানে হচ্ছে বেতার তরঙ্গ, এগুলো বাংলা করলে এরকম দাঁড়াচ্ছে। তো যতগুলো আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে এই সবগুলোকে বলছে, সবগুলোর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, হয় তোমার দেখবে নিউয়ের পার্থক্য, নিউ বলতে কি, যেটা হচ্ছে কম্পাঙ্ক, অথবা তোমার ল্যামডার পার্থক্য। এই দুটোরই পার্থক্য থাকে, আর তো কিছু পার্থক্য থাকে না এই বিকিরণগুলো, প্রত্যেকটা বিকিরণে ল্যামডা বা নিউ, আবার ল্যামডা আর নিউ কি পরস্পরের ব্যস্তানুপাতিক, অলরেডি আমরা জানি। তাহলে সি সমান হচ্ছে নিউ ল্যামডা, এটা অলরেডি আমরা জানি। তাহলে বলতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, বা নিউ সমান সি বাই ল্যামডা। এটা আবার কনস্ট্যান্ট, তার মানে ল্যামডা প্রপোর্শনাল টু 1/নিউ আমরা বলতে পারি। অর্থাৎ ল্যামডা আর নিউটা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক ছোট হবে। ব্যাপারটা তো যুক্তিযুক্তও বটে, কারণ দেখো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে সে 1 সেকেন্ডে বেশি তরঙ্গ পেরোত পারবে না। তার যদি বেগটা মোটামুটি একই ধরা হয়, মানে দৈর্ঘ্য যত বড় হবে 1 সেকেন্ডে কোনো বিন্দুর মধ্য দিয়ে যতগুলো তরঙ্গ পেরিয়ে যায় সেটাই হচ্ছে নিউ। তাহলে 1 সেকেন্ডে বেশি পেরোতে পারবে না যদি দৈর্ঘ্যটা অনেক বড় হয়। দৈর্ঘ্য যদি ছোট হয়, ছোট ছোট তরঙ্গ, তাহলে 1 সেকেন্ডে একটা বিন্দুর মধ্য দিয়ে অনেকগুলো পাস হয়ে যেতে পারবে। তো যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক হচ্ছে পরস্পরের পুরো ব্যস্তানুপাতিক। অর্থাৎ কারো যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার নিউয়ের মানটা কিন্তু ছোট হবে, অর্থাৎ কম্পাঙ্ক ছোট হবে। তো যাই হোক, আমরা যে যতগুলো আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে এদের প্রত্যেককে যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে সাজাই, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, ল্যামডাটা বৃদ্ধি পেয়েছে, যত নিচের দিকে এসেছি তত ল্যামডা বৃদ্ধি পেয়েছে, বা কম্পাঙ্ক হ্রাসের ক্রমানুসারে সাজাই। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে কম্পাঙ্ক হ্রাস, তার মানে কম্পাঙ্ক কোন দিকে বেশি হবে, কম্পাঙ্ক উপরের দিকে বেশি হবে, এই দিকে গেলে নিউটা বৃদ্ধি পাবে উপরের দিকে, অর্থাৎ কসমিক রের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গামা রে, তারপরে এক্স রে, যত নিচের দিকে আসবে তত কম্পাঙ্ক কমে যাবে। কম্পাঙ্কটা আবার এনার্জির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে যার কম্পাঙ্ক বেশি হবে তার এনার্জিও বেশি হবে, আর নিচের দিকেরগুলো কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, অর্থাৎ দৈর্ঘ্যটা অনেক বড়, তরঙ্গের দৈর্ঘ্যটা অনেক বড় হবে নিচের দিকেরগুলো। তাহলে যেটা আমরা বলছিলাম দেখো, যে সমস্ত তড়িৎচুম্বকীয় বিকিরণগুলোকে যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে সাজানো হয় তাহলে যে পুরো সারিটা পাওয়া যাচ্ছে এটাকেই বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে ভিজিবল রিজিয়ন হচ্ছে শুধুমাত্র এইটুকু, দেখো এইটুকু হচ্ছে ভিজিবল রিজিয়ন, মানে এইটুকু আমরা যদি তোমরা সবাই তো এখন মোবাইল টোবাইল ব্যবহার করছো অনেক বেশি, কম্পিউটার মোবাইল সবই ব্যবহার করছো, যাই হোক আমরা যদি মোবাইলের ভাষায় বলি তাহলে এইটুকু অঞ্চল আমাদের চোখে সাপোর্ট করে বলতে পারি আমরা, মানে আমরা দেখতে পাই চোখ দ্বারা, আমাদের চোখে এইটুকু অংশ আমাদের সাপোর্ট করে, বাকি উপরের দিকটা আর নিচের দিকটা আমাদের চোখ কিন্তু সাপোর্ট করে না মানে আমরা দেখতে পাই না। তাহলে এইটুকুর মধ্যেই আবার আছে আমাদের ভিপজিওরটা তো শুনেছো আশা করি সবাই জানো, তাই তো? তাই এইটুকু অঞ্চলের মধ্যেই কিন্তু ভিপজিওরটা আছে। ভিপজিওর বলতে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, যেটা বাংলায় বলা হয় বেনিয়া সহকলা, অর্থাৎ সব কালারগুলো এই ভিজিবল রিজিয়নটার মধ্যে। এবং তাহলে এদের আবার দেখো, এটা যে পরপর ভিপজিওর এরকম করছি, তার মানে যেটা উপরে আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, যত নিচের দিকে আসছি লালটার দেখো তরঙ্গ দৈর্ঘ্য, রেডটা নিচে আছে সবচেয়ে, তার জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। যেমন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটা, এটা যে ল্যামডাটা যদি আমরা দেখি তাহলে যত নিচের দিকে যাচ্ছি তত তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ভিজিবল রিজিয়নটা শুধুমাত্র আমরা দেখতে পাই, তার মধ্যেই ভিপজিওর আছে, কতকটা হচ্ছে ভি, কতকটা আই, কতকটা বি,
লাস্টের দিকটা রেড অর্থাৎ আর। তো যাই হোক, যত নিচের দিকে আসছি তত কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আচ্ছা বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর কম্পাঙ্ক হিসাবে বললে বেগুনিরটা সবচেয়ে বেশি, লালের সবচেয়ে কম হবে। আচ্ছা ওই জন্য দেখো এটা রেডিও ওয়েভ মানে বেতার তরঙ্গ, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার জন্য এটা রেডিও ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়। রেডিওর ব্যবহার মনে হয় তোমরা এখনকার আর সেরকম কেউই করো না। আগে কিন্তু রেডিওটা খুব পপুলার ছিল, মানে রেডিওতে কি হয় তৎক্ষণাৎ বেতারের মাধ্যমে এই ওয়েভটাকে ইউজ করে, এই জায়গার ওয়েভটাকে ইউজ করে তৎক্ষণাৎ সম্প্রচার করা হতো। সেটা অবশ্যই চোখে দেখা যায় না, শুধুমাত্র কানে শোনা যায়, যে কারণে রেডিওর ইউজটা এখন অনেক কমে গেছে। তোমরা হয়তো কেউই বিশেষ রেডিওর আর ইউজ করো না। আর যদি কেউ করো বা যদি কেউ না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো কতজন রেডিও এখনও শুনেছো বা শুনো, একটু আমাকে জানাবে। এরপরে নেক্সট আমরা আসবো যে হাইড্রোজেনের রেখা বর্ণালী, অর্থাৎ লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যাটম আমরা বলতে পারি, হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী। ব্যাপারটা কি দেখো, এই জন্য একটা অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ একটা পরীক্ষার দরকার হয়, যেটা হচ্ছে একটা বায়ুশূন্য আবদ্ধ নল। ধরো এটা একটা বায়ুশূন্য আবদ্ধ নল যার মধ্যে দুটো তড়িৎদ্বার দিয়ে দেওয়া হয়েছে। তড়িৎদ্বার বলতে কি, এটা মেটালের প্লেট আর কিছু নয়, শুধুমাত্র ইলেকট্রিক দ্বারা বা ব্যাটারির সাথে এটা কানেক্টেড থাকে, একদিকটা অ্যানোড একদিকটা ক্যাথোড, এরকম তো হয় অলরেডি জানো তোমরা। তো যাই হোক, এর মধ্যে স্বল্প চাপে মানে লো প্রেসারটা হবে খুব লো, আর যে ভোল্টেজটা ইউজ করা হবে ভোল্টেজটা হবে খুব হাই। তাহলে হাই ভোল্টেজ বিভব প্রভেদ ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হাই ভোল্টেজ আর লো প্রেসারে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস এখানে রাখা হয়েছে। দেখো বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস, এগুলো হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণু। তাহলে হাইড্রোজেন গ্যাস এখানে ইউজ করা হচ্ছে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস খুব স্বল্প চাপে এবং উচ্চ বিভবে যদি আমরা তড়িৎ মক্ষণ করাই, অর্থাৎ এখানে যদি ইলেকট্রিসিটি দেওয়া হয় খুব বেশি বিভব প্রভেদ, তাহলে এখানে কি হবে, ইলেকট্রিসিটি পাস হয়ে যাবে। অর্থাৎ এখানে যে মাঝের যে হাইড্রোজেন অ্যাটমগুলো আছে তাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়ে যাবে। ব্যাপারটা কি, এখানে লো প্রেসার কেন রাখা হচ্ছে, যাতে হাইড্রোজেনের পরমাণু খুব কম থাকে বা অণু খুব কম থাকে। তাহলে এখানে যে হাইড্রোজেন অণুগুলো আছে, অণুগুলোর মধ্যে পরমাণু আছে, সে হাইড্রোজেন পরমাণুগুলো উদ্দীপ্ত হয়ে যাবে, এক্সাইটেড হয়ে এখানে কিন্তু শক্তি বিকিরণ করবে। এরা শক্তি বিকিরণ করবে আমরা বলতে পারি। এই যে শক্তিটা বিকিরণ করলো, এইটাকে যদি আমরা একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্য দিয়ে চালনা করি, এটা ধরো একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে একটা প্রিজম আছে, তার মধ্যে দিয়ে ওই এনার্জিটাকে যদি চালনা করা হয়, ওই শক্তিটাকে বা ওই বিকিরণটাকে, ওটা তড়িৎচুম্বকীয় বিকিরণ এক ধরনের হবে। তাহলে ওই বিকিরণটাকে চালনা করলে এ কী হবে, নানা রকম আরও লাইটে ভেঙে যাবে, তাই তো, নানা রকম আলোতে ভেঙে যাবে। দিয়ে যদি একটা পর্দাতে আমরা ফেলি, তাহলে দেখতে পাবো যে এই যে ভাঙলো একটা বিকিরণ, হাইড্রোজেন পরমাণু কর্তৃক যে বিকিরণটা হলো, শক্তি বিকিরণ হলো, সেটা বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্যে দিয়ে যখন আমরা চালনা করলাম, তখন এই শক্তিটা ভেঙে গেল, অর্থাৎ এই যে বিকিরণটা এটা ভেঙে গেল। এটা ভেঙে এখানে একটা বর্ণালী সৃষ্টি করবে, বিভিন্ন কালারে ভেঙে যাবে। যেটা আমরা সাদা আলোর ক্ষেত্রে কি দেখতে পাই, সাদা আলোটাকে যদি এরকম করা হয় প্রিজমের মধ্যে দিয়ে, তাহলে দেখবে সে বেনিয়া সহকলাটা তৈরি হয়ে যায়, রামধনুর যে রঙটা, অর্থাৎ বিভিন্ন কালারে সাদা আলোটা ভেঙে যায়, 7টা কালারে ভেঙে যায়। তো যাই হোক, এর ক্ষেত্রে কিন্তু ওই সাদা আলোর মতো নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে না। সাদা আলোতে কী হয় দেখবে, ওখানে রঙগুলো সব পাওয়া যায় ঠিক আছে, কিন্তু রঙগুলো পরস্পরের সাথে দেখবে যুক্ত হয়ে থাকে। অর্থাৎ যে ভিপজিওরটা পাওয়া যায় সাদা আলোর ক্ষেত্রে, এই ভিপজিওরটা কিন্তু পুরো পরস্পরের সাথে জুড়ে থাকে। রামধনু কখনো তো দেখেছো আশা করি, রামধনু দেখবে কালারগুলো কিন্তু একটা আরেকটার থেকে দূরে থাকে না, পরস্পরের সাথে লেগে থাকে। তো এক্ষেত্রে কিন্তু ওই সাদা আলোর মতো বলছে হবে না, সাদা আলোর মতো নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস একদম, মানে প্রত্যেকটা কালার লেগে থাকবে এরকম নয়। এটা বলছে যে বিভিন্ন জায়গায় কালারগুলো সৃষ্টি হচ্ছে, এখানে একটা হলো ধরো কালার, এখানে একটা সৃষ্টি হলো, এখানে একটা সৃষ্টি হলো, এখানে একটা সৃষ্টি হলো, এইরকম হয়। যাই হোক, আমি আরেকটা ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কীরকম পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া গেল সেটা অনেকটা এইরকম। অর্থাৎ দেখো এক্ষেত্রে 4টে লাইন দেখানো হয়েছে, একটা লাল, এটা কালার দেওয়া হয়নি, তোমরা একটু কল্পনা করে নেবে, আর তোমাদের বইয়ে দেখবে ছবিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে কালারগুলো দিয়ে। তাহলে এইটা ধরো লাল লাইন, এটা নীলাভ সবুজ একটা কালার পাওয়া গেল, এটা নীল একটা কালার, আর এটা হচ্ছে বেগুনি একটা কালার। তোমাদের বইয়ের ছবিটা খুব সুন্দর আছে, একটু দেখে নেবে। তো যাই হোক, তাহলে এইরকম একটা বর্ণালী পাওয়া যাচ্ছে আমাদের যখন আমরা ওই হাইড্রোজেনের যে বিকিরণটা সেটাকে যখন বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্য দিয়ে চালনা করছি, তাহলে এই ধরনের বর্ণালী পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে যে কালারগুলো এসছে দেখো, সেই কালারগুলো
বলছে অনেকটা দূরে দূরে আছে, মানে একে অপরের সাথে কিন্তু স্পর্শ করে নেই, এবং মাঝের এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে অন্ধকার অঞ্চল। তাহলে এটা একটা অন্ধকার অঞ্চল, এটা একটা অন্ধকার অঞ্চল, এটা এটা এটা, শুধুমাত্র এই চারটে হচ্ছে কালার, এই চারটে আলো আমরা পাচ্ছি। বাকি এই যে মাঝের স্পেসগুলো, এগুলো অন্ধকার অঞ্চল দ্বারা এই কালারগুলো পৃথক করা আছে। অর্থাৎ এই যে বর্ণালীটা, এইটা কিন্তু নিরবিচ্ছিন্ন হলো না, এটা আমরা বলতে পারি রেখা বর্ণালী। এই বর্ণালীটার নাম হচ্ছে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী। ইংরেজিতে যদি বলো লাইন স্পেকট্রাম অর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। তো যাই হোক, এই ধরনের আমাদের একটা বর্ণালী পাওয়া যাচ্ছে যেখানে সব আলোগুলো অন্ধকার অঞ্চল দ্বারা পৃথক করা থাকছে। তো এইটা কি হয়েছিল, যে বিজ্ঞানী বামার সর্বপ্রথম দেখিয়েছিলেন যে হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, বিজ্ঞানী বামার সর্বপ্রথম দেখিয়েছিলেন হাইড্রোজেনের এই রেখা বর্ণালীর যেটা দৃশ্যমান অংশ, অর্থাৎ ওই যে দেখিয়েছিলাম একটু আগে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামগুলো, তো তার মধ্যে যেটা হাইড্রোজেনের বিকিরণ, তার যে বর্ণালীটা পাওয়া গেছে তার দৃশ্যমান অংশটা বিজ্ঞানী বামার দেখিয়েছিলেন 1885 সালে। যদিও সালটা মনে রাখার দরকার নেই, 1885 সালে তিনি এই অংশটা আবিষ্কার করেছিলেন। অর্থাৎ এই দৃশ্যমান অঞ্চলটা, এই যে লাল, নীলাভ, সবুজ, নীল আর বেগুনি, এই যে লাইটগুলো পাওয়া যাচ্ছে, এই লাইটগুলোকে উনি আবিষ্কার করেছিলেন, আলোগুলোকে, এবং এদের যে নামটা দিয়েছিলেন, এটাকে দিয়েছিলেন এইচ আলফা, এটা হচ্ছে এইচ বিটা, এটা এইচ গামা, আর এটা হচ্ছে এইচ ডেল্টা। তো যাই হোক, এরকম চারটে নাম দিয়েছিলেন বিজ্ঞানী বামার। এবং এই চারটে রেখায় কিন্তু বর্ণালীর দৃষ্টিগোচর অঞ্চল, অর্থাৎ যেটা ভিজিবল রিজিয়ন, তার মধ্যে অবস্থিত। অর্থাৎ অন্য রিজিয়নগুলোতে আরও রেখা থাকতে পারে, কিন্তু উনি 1885 সালে শুধুমাত্র ওই ভিজিবল রিজিয়নের মধ্যে যে লাইটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আবিষ্কার করেছিলেন। এবং তিনি আরেকটা ভালো জিনিস দিয়েছিলেন, যেটা হচ্ছে নিউবার। নিউবারটা মনে আছে? নিউবার মানে হচ্ছে 1 সেন্টিমিটারের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকে, সেটাই হচ্ছে মানে পূর্ণ তরঙ্গের সংখ্যা, সেটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা বা নিউবার। 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে, মানে একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকছে, মানে এর এককটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স আমরা বলতে পারি। তো তিনি দেখিয়েছিলেন যে এই প্রত্যেকটা যে রেখা পাওয়া গেছে বিভিন্ন কালারের, এই রেখাগুলো একটা সরল স্থূল সমীকরণ, স্থূল বলতে ইম্পিরিক্যাল, মানে মোটামুটি একটা একদম পারফেক্ট, একটার জন্য একটা নয়, মানে একটা সাধারণ বলতে পারি আমরা, সাধারণ সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। সেটা কি? নিউবার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। এইটা উনি দেখিয়েছিলেন, এটাকে বলা হচ্ছে বামার সমীকরণ এই ক্ষেত্রে। তা যেখানে আর মানে হচ্ছে রেডবার্গের ধ্রুবক, আমি সবগুলোর মানেটা বলে দিচ্ছি দেখো। নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আচ্ছা আর এর যে মানটা, আর মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট আমরা বলতে পারি। আচ্ছা এর মান হচ্ছে 1.09678 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। আচ্ছা এইটার মানটা একটু মুখস্থ করে নেবে সবচেয়ে ভালো। 1.09678, এখানটা দেখো পরপর 678, তাহলে প্রথমে 1.09, তারপরে 678, আচ্ছা ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। এখন 10⁵ দিয়ে যদি গুণ করে দাও একে, তাহলে দশমিকটা 5 ঘর ওইদিকে চলে যাবে। তার মানে 109,678 যদি করো, তাহলে আর 10⁵ দেওয়ার দরকার নেই, 109,678। তাহলে এইটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। তাহলে নিউবার্স মান কী হলো? আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। এখানে এন যেটা হচ্ছে, এনটা হবে এইটার, এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ আগেটাই যে সংখ্যাটা আছে তার থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এন এর মান কী হতে পারে? 2 থেকে বড় হবে 3, 4, 5 ডট 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 ডট, এরকম যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এখন এন এর মান যদি ঠিক 2 থেকে বড়টা দাও, অর্থাৎ 3টা দাও, শুধুমাত্র ঠিক পরের বড়টা মানে 3, এন এর মান যদি 3 বসাও, তাহলে এইচ আলফাটা পাওয়া যাবে। এন এর মান যদি 4 বসাও এন এর মানটা, তাহলে এইচ বিটা পাওয়া যাবে। যদি 5 বসাও তাহলে এইচ গামা পাওয়া যাবে। যদি এটা 6 বসাও তাহলে এইচ ডেল্টা পাওয়া যাবে। অর্থাৎ নিউবারগুলো মান ক্যালকুলেট করা যাবে এখান থেকে খুব সহজে। এই যে সমীকরণটা, এই সমীকরণটা একটু ভালো করে রাখবে। নিউবার্স মান হচ্ছে আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। এখানে নিউবারের সাথে, নিউবার থেকে যদি তুমি চাও অন্য মানগুলো বের করতে, অর্থাৎ ল্যামডা বা অন্য কিছু, সেগুলোও বের করতে পারো, কারণ নিউবার সমান হচ্ছে 1/λ অলরেডি আমরা জানি। আর ল্যামডা পেয়ে গেলে সেখান থেকে তুমি আবার নিউয়ের মানটাও পেয়ে যাবে, কারণ সি সমান হচ্ছে নিউ ল্যামডা। তাহলে অন্যগুলোর মানও যদি বের করতে চাও সেগুলোও বার করা যাবে এই সমীকরণগুলো ইউজ করে, যেগুলো আগেই প্রথমেই বলেছিলাম তোমাদেরকে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বামার সমীকরণ, মানে বিজ্ঞানী বামার এই ভিজিবল রিজিয়নের যে বর্ণালীটা সেটা আবিষ্কার করেছিলেন। তবে বামারের পরবর্তীকালে আরও 5 জন বিজ্ঞানী, আরও যন্ত্রপাতি সব উন্নত হয়ে গেল, তাহলে উন্নত বর্ণালীবীক্ষণ যন্ত্র অর্থাৎ স্পেকট্রোস্কোপিক যন্ত্র ইউজ করে আরও 5টা সারি আবিষ্কার করেছিলেন।
অর্থাৎ যেগুলো ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ছে না দেখবে। যাই হোক সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই বামার ছাড়াও আরও 5জন বিজ্ঞানী আমরা বললাম, তাহলে টোটাল 6জন হলো। তাহলে 6জন 6টা সারি আবিষ্কার করেছিলেন। যেটা বামার আবিষ্কার করেছিলেন ওটা বামার সারি বলা হয়। বাকি কে কে আসে দেখো, লিমেন, বামার, প্যাসেন, পরপর করবে। লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, পরপর এই 6টা নাম একটু করে রাখবে। প্রথমবার যখন শুনবে এই নামগুলো একটু অড লাগবে, কিন্তু করতে করতে দেখবে হয়ে যাবে। তাহলে আমার সাথে একবার করে নাও দরকার হলে, মানে তিনটে তিনটে করে করবে, সব থেকে ভালো। প্রথমে করবে লিমেন, বামার, প্যাসেন, বলো আমার সাথে, লিমেন, বামার, প্যাসেন, তারপরে হচ্ছে ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। তাহলে একবার পুরো তিনটে তিনটে করে হয়ে যাক, লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। তাহলে এই 6টা সারি আমাদেরকে করে রাখতে হবে। এই 6টা সারি দেখো করার কিছু নেই, একটা জানলে সবগুলো পারবে। যেমন বামার সারির ক্ষেত্রে এটা হচ্ছে ইকুয়েশন, তাহলে এই ধরনের ইকুয়েশন বলছে বাকি সবার ক্ষেত্রেও প্রযোজ্য। কীরকম? লিমেনের ক্ষেত্রে আমরা বলতে পারি নিউবার সমান আর ইন্টু, এটাই যেমন 1/2² ছিল, তাহলে এটা 1/1², এটা একদম ফার্স্টের, ওই জন্য বললাম পরপর করে রাখবে, -1/n²। তাহলে এখানে n এর মানটা কী হবে, এইটার থেকে বড়, অর্থাৎ 1-এর থেকে বড়, অর্থাৎ 2, 3, 4, 5, 6 যে কোনো হতে পারে। আচ্ছা বামার তো অলরেডি আমরা দেখে নিয়েছি। প্যাসেনটা তাহলে কী হবে, লিমেন, বামার, প্যাসেন। আচ্ছা নিউবার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/, এটা হবে 3² -1/n², যেখানে n এর মান কী হবে, 3-এর থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা, 4, 5, 6, 7 যে কোনো হতে পারে। ব্র্যাকেট একই রকমভাবে তোমরা নিজেরাই দেখো বলতে পারবে এরপর। নিউবার সমান কী হবে, আর ইন্টু 1/4²। ভেরি গুড, আশা করি ঠিকই বলেছো তোমরা। আচ্ছা এটা হবে 1/n²। তাহলে এখানে n এর মান হবে 4-এর থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা, এটাও সে একই রকম, বাকি সবগুলো যতগুলো আছে একই রকমভাবে করে নেবে। এটা 1/5² -1/n²। আচ্ছা তারপরটা কী হবে, নিউবার সমান হচ্ছে আর ইন্টু 1/6² -1/n², যেখানে n এর মানটা হবে এই আগের সংখ্যাটার থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা। তো যাই হোক সমীকরণ 2 যেটা পেয়েছিলাম আমরা, এটা ধরো 2 যদি করি, তাহলে এটা 1, এটা 3, এটা 4, তাহলে এই 2 এর মতো সমীকরণ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যেটা হচ্ছে বামার যে সিরিজটা, বামার সিরিজটা তোমার ভিজিবল রিজিয়নের মধ্যে রয়েছে, অর্থাৎ দৃষ্টিগোচর অঞ্চলের মধ্যে রয়েছে। এটা আমাদের চোখে সাপোর্ট করছে, তাই তো? তাহলে ভিজিবলের ঠিক উপরে কি আছে, ইউভি, ইউভি, ভিজিবল, আইআর, পরপর করবে। ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাও পারো তো একটু করবে। আচ্ছা ভিজিবলের উপরে আছে ইউভি, তার মানে এইটা আলট্রাভায়োলেট রিজিয়নের মধ্যে পড়বে। কোনটা, লিমেন সারিটা। এই রিজিয়নগুলো অনেক সময় কম্পিটিটিভ এক্সামে পড়ে, তোমাদের এইচএসে সেরকম আসে না, কম্পিটিটিভ এক্সামে পড়ে। আর এইচএসে এই সমীকরণ থেকে অঙ্ক কিন্তু দিতে পারে। আচ্ছা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, তারপরে যেগুলো আছে অর্থাৎ প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এগুলো সব হচ্ছে তোমার আয়ারের মধ্যে পড়বে। এটা আয়ার বলতে পারি, বাকিগুলো ফার আয়ার, অর্থাৎ অনেকটা দূরবর্তী যে আয়ার সেটার থেকে, এটা ফার আয়ার বলতে পারি, মানে অতি অবলোহিত বাংলায় যদি বলি, এগুলো সব ফার আয়ার, অর্থাৎ আয়ারের অনেকটা দূরের দিকে, মানে আয়ারের মধ্যেই পড়ছে, কিন্তু এটা যেমন শুরুর দিকে থাকছে, এটা অনেকটা শেষ দিকে, প্রান্তের দিকে বলতে পারি আয়ারের। তারপরে কি ছিল, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ, ওগুলোর মধ্যে পড়ছে না। তার মানে বুঝতে পারছো, বামার শুধুমাত্র দৃশ্যমান সারিটা আবিষ্কার করেছিলেন, কারণ তখন যন্ত্রপাতির অত হয়তো ব্যবস্থা থাকেনি উন্নত। বাকি যে সারিগুলো, এগুলো দেখো একটাও ভিজিবল রিজিয়নে নয়, ওপরটা ইউভি আর নিচেরগুলো হচ্ছে আয়ার। তার মানে এগুলো নর্মালি আমরা চোখে দেখতে পাবো না, আমাদের চোখ সাপোর্ট করবে না, তাহলে এগুলোর জন্য ভালো যন্ত্র চাই, সেই যন্ত্রের দ্বারা যদি কিছু বোঝা যায়। তবে এখানে এই যে এতগুলো সমীকরণ পেলাম, এই এতগুলো সমীকরণ আলাদা আলাদা করার দরকার নেই, এটাকে দেখো একসাথে একটা মার্জ করে সমীকরণ বানানো যাবে। এটাকে কি বলা যেতে পারে, যে নিউবার্স মানে হচ্ছে আর ইন্টু 1/n1² -1/n2², এটা দিয়ে দেওয়া যেতে পারে। যেখানে n1 এর মান যদি আমরা 1 বসাই, তাহলে লিমেন সারি হবে। n1 এর মান যদি 2 বসাই, বামার হবে। 3 বসালে প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, n1 এর মানটা এরকম বসাতে পারি। আচ্ছা n2 এর মানটা কি হবে, n2 এর মানটা সবসময় গ্রেটার দেন n1 হবে, অর্থাৎ n1 এর থেকে বড় সংখ্যা বসাতে হবে। এটা যা বসাবে এটা তার থেকে একটু বড় আসবে, আর কিছু নয়। তাহলে n1 এর মানটা চেঞ্জ করে করে আমরা সব সারিগুলোর সমীকরণ পেয়ে যেতে পারি। তার মানে এই সমীকরণটা আলটিমেট করে নিলেই হলো, নিউবার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n1² -1/n2², যেখানে n1 এর মান 1 হলে লিমেন, 2 হলে বামার, 3 হলে প্যাসেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন্ড, আর 6 হলে হামফ্রিজ। সারির বর্ণালীগুলো আমরা পেয়ে যাচ্ছি সব। তাহলে এই যে হাইড্রোজেনের রেখা বর্ণালী উৎপত্তি হলো, মানে আলাদা আলাদা যে লাইনগুলো পাওয়া গেল,
এই রেখা বর্ণালী উৎপত্তির কারণটা সেই সময় কিন্তু সঠিকভাবে জানা যায়নি। তবে এইটুকু বোঝা গেছিল যে নিশ্চয়ই ওই হাইড্রোজেন পরমাণু কর্তৃক যে শক্তির বিকিরণটা সেটা নিরবিচ্ছিন্নভাবে হয়নি, কারণ নিরবিচ্ছিন্নভাবে যদি হতো তাহলে তো নিরবিচ্ছিন্ন বর্ণালী আসতো, কিন্তু নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট পরিমাণ শক্তির বিকিরণ হয়েছে, তবেই এরকম রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালীর সৃষ্টি হয়েছে। এখান থেকে আরেকটা জিনিস আসছে যেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী। মানে কি, ওই গ্যাসীয় উদ্দীপ্ত যে পরমাণুগুলো তারা যখন এনার্জি বিকিরণ করছে, যেমন হাইড্রোজেনটা করলো, হাইড্রোজেন পরমাণুগুলো, তো তখন যে বর্ণালীটা সৃষ্টি হচ্ছে সেটাকে পারমাণবিক বর্ণালী বলা হচ্ছে, পরমাণুগুলো কর্তৃক সৃষ্ট বর্ণালী। আচ্ছা, তো যাই হোক, এই পারমাণবিক বর্ণালীটাই দেখো রেখা বর্ণালী হলো তাহলে। তার মানে নামগুলো একই বলা যায়, মানে রেখা বর্ণালীকেই আমরা পারমাণবিক বর্ণালী বলতে পারি। তাহলে এদিকে তিনটে নাম একই বর্ণালীকে বোঝাচ্ছে: পারমাণবিক বর্ণালী, রেখা বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী। এগুলো সব দেখো, ওই যে হাইড্রোজেনের যে বর্ণালী পেলাম সবগুলোকেই বোঝাচ্ছে: পারমাণবিক বর্ণালী, রেখা বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী। অর্থাৎ এগুলো একই ধরনের বর্ণালীকে ইন্ডিকেট করছে। অপরদিকে আরেকটা টাইপের যে বর্ণালী হয় সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কিন্তু বিচ্ছিন্ন নয়, ওটা কন্টিনিউয়াস ভাবে থাকবে। তাহলে এই তিনটে একটা টাইপের বর্ণালী হলো, আর ওইটা একটা আলাদা। অর্থাৎ এই তিনটে নাম একটা বর্ণালী কি বোঝাচ্ছে, মানে একটারই তিনটে নাম আর ওর একা সিঙ্গেল একটা। এরপর নেক্সট একটা এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এর মেনলি দুটো সীমাবদ্ধতা করে রাখবে, দুটোই আছে মেন সীমাবদ্ধতা, তাছাড়াও ছোটোখাটো আরও দু একটা বলা যায়। তো ফার্স্টে দুটোই করে রাখবে। এক নম্বর যেটা হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, মেন সীমাবদ্ধতা, সেটা হচ্ছে আমরা যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব দেখলাম, তাতে কি দেখতে পেলাম যে কোনো চার্জযুক্ত গতিশীল কণা, মানে কোনো উদ্দীপ্ত কণা যদি চার্জযুক্ত গতিশীল কণা থাকে, চার্জযুক্ত কণা সেটা যদি গতিশীল হয় তাহলে সে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বর্জন করে যাবে। আবার নিউক্লিয়াসের চারদিকে রাদারফোর্ড মডেল অনুযায়ী কি বলছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা তো চার্জযুক্ত কণা, নেগেটিভ চার্জযুক্ত, এ তো গতিশীল অবস্থায় রয়েছে, এ সবসময় মুভ করছে। তাহলে যদি এইরকম চার্জযুক্ত গতিশীল কণা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তাহলে এই ইলেকট্রনটা সবসময় এনার্জি বর্জন করবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে শক্তি বর্জন করবে আমরা বলতে পারি। তাহলে এইভাবে যদি শক্তি বর্জন করতে থাকে তাহলে ইলেকট্রনের শক্তি কী হবে, ধীরে ধীরে কমে যাবে। শক্তি যদি কমে যায় তাহলে ইলেকট্রনের গতিবেগটাও ধীরে ধীরে কমে যাবে। তখন ইলেকট্রনটার কক্ষপথের ব্যাসার্ধটাও ধীরে ধীরে কমতে থাকবে। কক্ষপথের ব্যাসার্ধ কমতে কমতে একটা সময় এরকম স্পাইরাল পথে যে নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়বে। এই যে পথটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে স্পাইরাল পথ। তাহলে একটা স্পাইরাল পথে গিয়ে ইলেকট্রনটা ধীরে ধীরে নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ছে। অর্থাৎ রাদারফোর্ড মডেল অনুযায়ী পরমাণুর গঠনটা স্থায়ী হচ্ছে না, অর্থাৎ পরমাণুর স্থায়িত্বটা রাদারফোর্ড মডেল অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল। সেকেন্ড আরেকটা ত্রুটি হচ্ছে যে যদি ইলেকট্রনটা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে এর নিরবিচ্ছিন্ন বর্ণালী আসার কথা, কিন্তু যেটা পারমাণবিক বর্ণালী, সে পারমাণবিক বর্ণালীটা দেখা যাচ্ছে যে রেখা বর্ণালী হচ্ছে, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাচ্ছে, নিরবিচ্ছিন্ন পাওয়া যাচ্ছে না। তার মানে ইলেকট্রন যে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে এটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ রাদারফোর্ডের মডেলের এই দুটো ত্রুটি পাওয়া যাচ্ছে। এক তো স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছেন না, রাদারফোর্ডের মডেল অনুযায়ী স্থায়িত্বটা ব্যাখ্যা করা যাচ্ছে না পরমাণুর। আর দ্বিতীয় হচ্ছে পরমাণুর যে রেখা বর্ণালী সৃষ্টির কারণটা এটাও কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ ইলেকট্রন যদি অনবরত শক্তি বিকিরণ করে তাহলে তো নিরবিচ্ছিন্ন বর্ণালী আসার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে কি রেখা বর্ণালী। তাহলে এই দুটো হচ্ছে আমাদের মূল ত্রুটি। এরপরে আরও ছোটো ছোটো ত্রুটি আছে, যেমন হচ্ছে ইলেকট্রনের গতিবেগটা ক্যালকুলেট করা যায় না। আচ্ছা, কক্ষপথের ব্যাসার্ধ ক্যালকুলেট করা যায় না। আচ্ছা, ইলেকট্রনের যে এনার্জিটা ক্যালকুলেট করা যায় না রাদারফোর্ডের মডেল অনুযায়ী। এগুলো ছোটো ছোটো ত্রুটি। আমি বলবো প্রথমের দুটো করে রাখবে, ওই স্থায়িত্ব আর রেখা বর্ণালীর ব্যাখ্যা, এই দুটো ভালোভাবে করে রাখবে, কারণ তোমাদের মাঝে মধ্যেই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি আসতেই পারে। নেক্সট দিনে আমরা বোরের পরমাণু মডেলটা একটু দেখবো, খুব ইন্টারেস্টিং আছে ওটাও, বোরের পরমাণু মডেল। যাই হোক, তোমাদের এরকম দুটো মেনলি মডেল আছে, রাদারফোর্ড আর বোর। তাছাড়া আরেকটা আছে সোমারফিল্ডের মডিফিকেশন, ওটা একদম আধুনিক বলতে পারো, ওটা খুব ছোট্ট একটা জিনিস। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের হবে এরপরে। নেক্সট পুরো চ্যাপ্টারটা দেখবে খুব ইন্টারেস্টিং, এবং এই চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস পাবে, যেটা আরও বেশি ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ। এবং ইলেকট্রন বিন্যাস তোমাদের খুব ইজি করে দেবো, চিন্তার কিছু নেই। ম্যাক্সিমাম ছেলেমেয়েদের ইলেকট্রন বিন্যাসে একটা ভীতি থাকে, ইলেকট্রন বিন্যাস করতে পারে না। তো আমার কাছে যারা টিউশনে পড়েছে বা তোমরা যারা শিখছো তারা দেখবে ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে সহজ জিনিস এবং খুব সহজেই করে নিচ্ছ, এবং সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ দেখবে তোমরা খুব সহজে করতে পারছো, কিন্তু বাকিরা হয়তো অত ভালোভাবে পাচ্ছে না, যারা আমার ভিডিও দেখেনি বা আমার কাছে পড়েনি কোনোদিন। তারা দেখবে
সেরকমভাবে করতে পারছে না, যেটার জন্য তোমাদের হয়তো আরও একটু বেশি ভালো লাগতে পারে। তো যাই হোক, এরকমটা করো না, তাদেরকেও একটু শিখিয়ে দিতে পারো। তো যাই হোক, পুরো চ্যাপ্টারটা দেখবে খুব ইন্টারেস্টিং হবে। আর এক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখছি, যে তোমরা দেখবে যে মৌলগুলো পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ যেমন হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়ামের 2, এই যে পরমাণু ক্রমাঙ্কগুলো, এই ক্রমাঙ্কগুলো তোমাদের 20 পর্যন্ত আশা করি মৌলগুলো সকলেরই করা আছে। তো আমি বলবো কি, এক্ষেত্রে তোমরা যেহেতু 11-এ উঠে গেছো, তাহলে 30 পর্যন্ত করে রাখো, আর একটু বাড়িয়ে রাখো, অর্থাৎ মিনিমাম 30 পর্যন্ত করে রাখো। যারা খুব ভালো স্টুডেন্ট আছো, যারা খুব ভালো রেজাল্ট করতে চাও, ভালো জায়গায় পৌঁছাতে চাও, তারা আমি বলবো 50 পর্যন্ত করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো মিনিমাম 30 পর্যন্ত কিন্তু লাগবেই তোমাদের, মানে যখনই তোমরা 11-12-এ উঠে যাচ্ছ, 30 মিনিমাম জানতেই হবে। তাহলে তোমাদের ক্যালসিয়াম পর্যন্ত দেখবে করে আছো তোমরা অলরেডি, মাধ্যমিক লেভেলেই করে থাকো সাধারণত। সেটা এবারে অনেকে অনেক রকমভাবে করে থাকতে পারো। কেউ হয়তো ছোটো ছোটো প্রথমের ডিজিটগুলো নিয়ে সে হা, হি, লি, বে, বোকা না, এরকমভাবে অনেকেই করো আমি দেখেছি। তো যাই হোক, ওইভাবে করো বা 1-2 করে করো, যেভাবেই করো 20 পর্যন্ত আশা করি সকলেরই করা আছে। আমি বলবো আরেকটু 8-10টা করে রাখো। এবং কিভাবে করবে তার একটা মেথড আমি বলে দিচ্ছি, দেখো। একবারে পুরো 10টা করতে যেও না, 5টা 5টা করে বাড়াবে, তাহলে খুব সুবিধা হবে। তাহলে দেখবে তোমরা কখনো 30 থেকে 30 কেন 50 পর্যন্ত করে নিতে পারবে। মানে 5টা 5টা করে বাড়াবে। একদিন হয়তো 5টা করলে, মানে 20 পর্যন্ত তোমাদের অলরেডি ক্যালসিয়াম পর্যন্ত করা আছে। তারপরে একদিন 25 পর্যন্ত করলে, মানে 21-এ স্ক্যান্ডিয়াম, এইভাবে করবে। 21-এ স্ক্যান্ডিয়াম মানে একদম কত নাম্বারটা আছে আর তার মৌলটার নামটা। 21-এ স্ক্যান্ডিয়াম, 22-এ টাইটেনিয়াম, 23-এ ভ্যানাডিয়াম, 24-এ ক্রোমিয়াম, 25-এ ম্যাঙ্গানিজ। জাস্ট এই 5টা করে নিলে, বারবার রিপিট করলে, 2-1 বার লিখলে, তাহলে প্রথম দিনে তোমার রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে যাওয়ার পরে ওইটা পুরো সপ্তাহ শুধুমাত্র ওই 5টাই করবে। মানে কীরকমভাবে, ওই 5টা নতুন শিখে নেওয়ার পর একদম 1 থেকে 25 বলতে শুরু করবে। 1-এ হাইড্রোজেন, 2-এ হিলিয়াম, 3-এ লিথিয়াম, 4-এ বেরিলিয়াম, এইরকম পরপর পরপর বলতে থাকবে একদম 25 পর্যন্ত পুরো সপ্তাহটা। এবং পড়ার সময় যে ওটা করতে হবে তোমাদের টাইম নষ্ট করে, সেরকম নয়। তোমরা যে কোনো সময় একটু মনে মনে বলতে পারো। এমনকি যখন বাথরুমে থাকবে তখনও হয়তো একবার মনে মনে বলে নিলে, 1-এ হাইড্রোজেন, 2-এ হিলিয়াম, 3-এ লিথিয়াম, এরকমভাবে একদম 25 পর্যন্ত পড়ে নিলে। তাহলে প্রথম সপ্তাহে হয়তো 5টা করে নিলে। যখন দেখলে 25 পর্যন্ত তোমার খুব ভালোভাবে হয়ে গেছে, তারপর নেক্সট উইকে আবার একদিন 5টা করে নিলে। ওই 26-এ আয়রন, 27-এ কোবাল্ট, 28-এ নিকেল, 29-এ কপার আর 30-এ জিঙ্ক, 5টা করে নিলে। 1 থেকে 30 পর্যন্ত যে কোনো সময় বলতে থাকলে, এমন নয় যে পড়ার সময় বলতে হবে। আমি তো বললাম, যে কোনো সময় তুমি কখনো ফাঁকা বসে আছো, একবার বলে নিলে। কখনো বিকেলবেলায় হয়তো ফাঁকা বসে আছো, কিছু কাজ নেই সেরকম, একবার বলে নিলে। বা বাথরুমেও বলে নিতে পারো, বা তুমি রাত্রিবেলায় শোয়ার সময় হয়তো একবার বলে তারপরে শুয়ে পড়লে। মানে এটার জন্য এক্সট্রা টাইম দিতে হবে না। তাহলে সারাদিনে একবার দুবার বলে নিলেই দেখবে অনেক ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে। তারপরে ওটা 1 সপ্তাহ এরকম করলে, তাহলে দেখবে 30 পর্যন্ত হয়ে যাবে। তারপরের সপ্তাহে আরও 5টা বাড়াতে পারো, তারপরের সপ্তাহে আরও 5টা, এইভাবে পরপর বাড়িয়ে যাবে। তাহলে দেখবে তোমাদের যতটা খুশি তোমরা করতে পারবে। এরকমভাবে পুরো পর্যায় সারণীটা করে দেওয়া সম্ভব। তো যাই হোক, এটা একটা ভালো মেথড, করতে পারো। তবে যখনই নতুন 5টা হয়ে যাবে না, তখনই প্রথম থেকে ওই ততটা পর্যন্ত বলবে। তাহলে তোমার বারবার বারবার রিভিশন হবে, আস্তে আস্তে দেখবে পুরো পর্যায় সারণীটা হয়ে গেছে। আমি বলবো 30 পর্যন্ত অন্তত করে রাখবে, কারণ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও তোমাদের দরকার লাগবে। আর পুরো 11 এবং 12-এ বিভিন্ন জায়গাতে তোমাদের দরকার লাগবে, 30 পর্যন্ত অবশ্যই করে রাখবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।